তদন্তই আটকা জুলাই হত্যা নির্যাতনের প্রায় ২,০০০ মামলা। ২ বছরের অভিযোগপত্র দিতে ব্যর্থ পুলিশ। ঢালা অভিযোগ ও আসামি করার কারণেই জটিলতা বলছে আইন বিশেষজ্ঞ। চট্টগ্রাম বন্দরে ১০,০০০-এরও বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় পণ্য নষ্টের অভিযোগ। সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর তাগিদ। নতুন তো কোনো গাছই লাগাতে দেখি না। সরকারের প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা সেটার বাস্তবায়নটা সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দিন দিন আরো গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। ঢাকার বুকে ভালো নেই গাছপালা। অপরিকল্পিত নগরায়ন আর কংক্রিটের চাপে শ্বাস নিতে পারছে না লাখ লাখ বৃক্ষ। আলোক দূষণে ব্যাহত জৈব চক্র, সঠিক পরিচর্যার তাগিদ। টানা ৭ রাত ধরে ইরানে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের। সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতে চায় পেন্টাগন। এবার পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি তেহরানের। এবং বিশ্বকাপ ফাইনালে স্পেন নয়, ফেভারিট আর্জেন্টিনা বলছেন বাংলাদেশের কোচ থমাস ডুরি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইয়ামালদের বিপক্ষে পার্থক্য গড়ে দেবেন মেসি। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। এবার কর ফাঁকির মামলায় ফেঁসে যাচ্ছে চট্টগ্রামের জাদিদ অ্যাপারেলস লিমিটেড। কাস্টমসের তথ্য বন্ড সুবিধার অপব্যবহার করে ১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। বাতিল হতে পারে বন্ড লাইসেন্সও। কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠক বিকেএমইএ। বাণিজ্য দুর্নীতি দূর করতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ টিআইবির। অভিযোগ নিয়ে স্পষ্ট কোনো জবাব দেয়নি জাদিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক। সাইফুল ইসলামের রিপোর্ট। জাদিদ অ্যাপারেলস প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা তৈরি পোশাক রফতানির শর্তে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে খোলা বাজারে বিক্রি করে ২৬০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ তদন্তে নামে চট্টগ্রাম কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট। ২০২৫ সাল জুড়ে জাদিদ অ্যাপারেলসের আমদানি রফতানি ও ইফিসিয়েন্সির তথ্য সরজমিনে যাচাই বাছাই করা হয়। গেল মার্চে দেয়া তদন্ত প্রতিবেদনে জানানো হয় বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স বন্ড গুদাম থেকে অবৈধভাবে অপসারণ করে শুল্ক কর বাবদ প্রায় ১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। সুপারিশ করা হয় জাদিদ অ্যাপারেলসের বন্ড লাইসেন্স বাতিলের। বড় অঙ্কের রাজস্ব ফাঁকির কারণ জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে ১০ মিনিট সময় চান তিনি। এরপর দফায় দফায় ফোন কল যোগে আর খুদে বার্তাতেও মেলেনি তার কোনো উত্তর। মুজিবুর রহমান মজুমদার সাহেব বলছেন? জি জি, কাস্টমসের একটা ইস্যু ছিল, তো একটু আলোচনা করতাম। আমি কি একটু পরে ফোন করতে পারি? জি জি, 10 মিনিট পরে করি। জি জি জি। এ অবস্থায় বন্ডের অপব্যবহার বন্ধে দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। কোনো রকম বিন্দুমাত্র ছাড় যেন দেওয়া না হয়, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয় যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, আমার মেম্বার হোক আর যেই হোক। কিছু সংখ্যক আমি মনে করি এরা ব্যবসায়ী নামে দুর্বৃত্ত, এবং এই দুর্বৃত্তায়নের কারণে প্রকৃত ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়। রাজস্ব সুরক্ষায় অপরাধী কাউকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার পরামর্শ টিআইবির। এটা এমন না যে তারা এক হাতে শুধু একভাবে করছেন, এখানে সব কর্মকর্তাদের যোগ সাজস আছে। কাজেই এই পুরো বিষয়টাকে প্রতিরোধের জায়গাটা বেশি গুরুত্ব দেওয়া হলে আমরা মনে করি যে রাষ্ট্রের জন্য উত্তম। বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির অপরাধে জড়িত প্রতিষ্ঠানের দ্বিগুণ অর্থ জরিমানা, বন্ড লাইসেন্স বাতিল হওয়া সহ নানা শাস্তির কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই ১০,০০০-এরও বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। ১৫ বছর আগে এসব পণ্য নিলামে বিক্রির জন্য ৮০ দফায় চিঠি দেওয়া হলেও নানামুখী জটিলতায় নষ্ট হচ্ছে কন্টেইনারই। এমনকি বিদেশি শিপিং লাইসেন্সের এসব কন্টেইনার আটকে থাকায় তারা যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের। সাক্ষাৎ রিপোর্ট ছবিতে আরও জানাচ্ছেন কমল দেব। বিডার জড়ো করে মাইকে দর ডেকে উন্মুক্ত পদ্ধতিতে প্রতি মাসে ২০ থেকে ৩০টি কন্টেনার পণ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে কমলা, মাল্টার মতো ফল যেমন থাকে তেমনি থাকে খেজুর, আদা সহ অন্যান্য পচনশীল দ্রব্য। আর কিছু কন্টেনার পণ্য বিক্রি হয় ই অকশনের মাধ্যমে।
কিন্তু এই মুহূর্তে বন্দরের বিভিন্ন শেডে নিলামের জন্য হস্তান্তর করা 2748 টিউএস 20 ফুট সাইজের এবং 6618 টিউএস 40 ফুট সাইজের কন্টেনার পণ্য নষ্ট হওয়ার পথে। বন্দরের বর্তমান ক্যাপাসিটির সাপেক্ষে প্রায় 15 থেকে 20% আমার সবসময় এই অকশনেবল কন্টেনার দ্বারা অকুপাইড থাকে। আমার এটা যদি চলে যায় সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল এরিয়া পাবো যেখানে নতুন করে আমরা আমদানি রপ্তানি পণ্য এখানে হ্যান্ডেল করার জন্য জায়গা পাবো। তবে কাস্টম হাউস বলছে 2697টি কন্টেনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলো, অনুমোদন মিলেছে 1619টির। এর বাইরে 2025 সালে 493টি এবং চলতি বছর আরও 495টি কন্টেনার নিলাম প্রক্রিয়া শেষ করে বিডারের কাছে খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ 1.5 বছরে মাত্র 988টি কন্টেনার খালাস হলো, বিপরীতে নিলামের জন্য যুক্ত হয়েছে আরও কয়েকশোটি। যেহেতু এটা একটা প্রক্রিয়া থাকে এবং আইনি এবং বিধি মোতাবেকভাবে এটা করতে হয়, যার কারণে হয়তো প্রক্রিয়াগত কারণে হয়তো দেরি হতে পারে, তবে সর্বোচ্চ গতিশীলতার মাধ্যমেই এখন করা হচ্ছে। কন্টেনার ছাড়াও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919 বাল্ক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে। কন্টেনারের পরিবর্তে এইসব পণ্য খোলা অবস্থা থাকায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পেরিশেবল গুডস তো আর 1 মাসের সময়সীমা দিয়ে আমদানিকারকরা আনে না, যখনই আসে ওটার ক্ষেত্রে একটু কাস্টম কর্তৃপক্ষ সজাগ হওয়া উচিত। নিলামে দীর্ঘসূত্রিতার ফলে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের আন্তর্জাতিক বাজার মূল্য $2,500 মার্কিন এবং 40 ফুট সাইজের কন্টেনারের মূল্য $5,000 মার্কিন। এছাড়া বিশেষায়িত রেফার কন্টেনারের মূল্য অন্তত $30,000 মার্কিন। এখানে কনসাইনির ফল্টের কারণে দেখা যাচ্ছে যে কন্টেনারকে অ্যারেস্ট করে রাখা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেসপন্সিবল করা হয় কন্টেনারকে, নট টু দ্য কার্গো, কিন্তু হওয়া উচিত উল্টা। তো আমরা মনে করি যে চিটাগং পোর্ট অথরিটি এবং কাস্টমস এনবিআর বিশেষ করে এই বিষয়টাকে ভালোভাবে দেখবে। চট্টগ্রাম বন্দরে বছরে 34 লাখের বেশি আমদানি রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। বন্যায় বিপর্যস্ত বান্দরবানের অর্থনীতি ও পর্যটন কেন্দ্র 8 দিন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন 30,000 মানুষ। ফসল হারিয়ে দিশেহারা কৃষক, পুনর্বাসনের আশ্বাস। মেগা প্রকল্পের আড়ালে ঢাকা এখন সবুজ মরুভূমি। রাজধানীতে কংক্রিটের নিচে ও রাতভর কড়া আলো আর তীব্র অবহেলায় বিপর্যস্ত নগরের বৃক্ষপ্রাণ। কোটি টাকার নতুন প্রকল্পের চেয়ে বেঁচে থাকা গাছের সঠিক পরিচর্যা জরুরি, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। আর সিটি কর্পোরেশন বলছে রক্ষণাবেক্ষণে বাড়ানো হচ্ছে সমন্বয়। ক্যামেরায় অনুপ দত্তকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। কোনো গাছই লাগাতে দেখি না, সরকারের প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা সেটার বাস্তবায়নটা সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে দিন দিন আরও গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। পাখির ডাক দিয়ে ঢাকার সকাল শুরু হওয়া এখন এক বিরল অভিজ্ঞতা। শহরের সড়কের পাশে সবুজের অস্তিত্ব আছে বটে, কিন্তু তা কেবলই কাগজে কলমে। পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় ঢাকা এখন সবুজ মরুভূমি। একটি গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য তার শেকড়ের চারপাশে অন্তত 9 বর্গফুট উন্মুক্ত মাটি প্রয়োজন, অথচ ঢাকার ফুটপাতে গাছের গোড়া সিল করে দেয়া হয়েছে পিচ আর কংক্রিটে। এতে শেকড়ে পৌঁছাতে পারছে না ভূগর্ভস্থ পানি ও অক্সিজেন। যত্ন নিতে হবে এবং যারা এগুলো দেখাশোনা করবার দায়িত্বে আছেন তাদের তদারকি ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। সংকট কেবল মাটিতেই নয়, রাতভর সোডিয়াম ও কড়া এলইডি লাইটের কারণে ঢাকার গাছগুলো 24 ঘন্টায় মুখোমুখি হচ্ছে কৃত্রিম আলোর। উদ্ভিদের যে স্বাভাবিক জৈবিক চক্র তা এই আলোক দূষণে বিপর্যস্ত। তবে শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিচর্যা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। 50 কোটি 75 কোটি যে এক্সিস্টিং গাছ আছে সেগুলো রক্ষা করার জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটি গাছের যে ক্যানোপি, এই ক্যানোপি ডেভেলপ করতে, এটির যে বিস্তার ডেভেলপ করতে, অর্থাৎ পরিপূর্ণ গাছ অক্সিজেন দেওয়ার মতো অবস্থা যেতে যে দীর্ঘ সময় লাগে, এই দীর্ঘ সময়ে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, তাপমাত্রা বৃদ্ধি হয়। বাস্তবতা যখন এমন, তখন দেশ জুড়ে চলছে 25 কোটি গাছ লাগানোর বিশাল সরকারি কর্মযজ্ঞ। সরকারের মুখে তো শুনি যে গাছ লাগাইতে বলে,
এত কিছু কই এরকম কার্যকরিতা কিছু দেখি না। 3-4 মাস আগে মাঝে মাঝে দেখতাম, কিন্তু এখন আর দেখি না, এখন আর পানি আসে না দিতে। বৃক্ষ রোপণ হচ্ছে ঠিক আছে, বাট সেই বৃক্ষগুলোকে সঠিকভাবে কেয়ার করা, যত্ন করা, পানি দেওয়া অথবা পরিচর্যা করার এই বিষয়গুলো আমাদের চোখে কিন্তু সেভাবে আসলে চোখে পড়ে নাই। রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? জাতীয় একটা সেল আছে, এই সেলটা এই কাজের মনিটরিং করবে। এই কাজের জন্য আমাদের ডিজিটাল যে মনিটরিং সিস্টেমটা এটা ডেভেলপ করতে হবে। সমন্বয়ের দাবি কাগজে থাকলেও মূল বাস্তবায়নকারী সংস্থা সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের আসল পরিকল্পনা ও দায়ভার ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? পর্যবেক্ষণ করা দরকার, সেগুলো আমরা করছি এবং কংক্রিট দিয়ে কোথাও ঢেলে দেওয়া হচ্ছে না। যদি কংক্রিট দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তো একটা গাছ বাঁধবে কীভাবে, তাই না? সেটা তো কোনো উপায় হতে পারে না। এই ধরনের যদি কোনো কিছু থাকে আপনি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এটাকে আবার যাতে ঠিক মতো হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। কংক্রিটের এই নগরে গাছেরা এখনো আমাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি তাদের বাঁচতে দিচ্ছি? নগর পরিকল্পনায় সবুজ রাখা মানে কেবল চারা রোপণ নয়, বরং সেই উদ্ভিদের বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করাও এর অংশ। উদ্ভিদেরও একটি নিজস্ব জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল ক্লক রয়েছে, যা প্রতিনিয়ত ধ্বংস করছে ঢাকার অতিরিক্ত আলো ও অপরিকল্পিত অবকাঠামো। ঢাকা শহরের এই গাছগুলোকে টিকিয়ে রাখতে হলে কংক্রিটের বেষ্টনী মুক্ত রাখা জরুরি বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। রৌনকিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের 23তম আসরের শিরোপা উঠবে আর্জেন্টিনার হাতে। ফাইনালের মঞ্চে স্পেনের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি। 1994 সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়া ডুলির মতে আর্জেন্টিনা দলে একজন লিওনেল মেসি আছে, যাকে শিরোপা উপহার দিতে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত প্রত্যেক সদস্য। তবে লারোহাদের আক্রমণ ভাগ ও শক্তিশালী মিডফিল্ডের কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন তিনি। পারভিন আক্তারের রিপোর্ট। 48 দলের বিশ্বকাপে অস্ত নামার পালা। একটা ম্যাচ তাকিয়ে পুরো দুনিয়া কার হাতে উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরের মর্যাদার শিরোপা। কে হাসবে নিউ জার্সির মেট লাইফের শেষ হাসি? স্পেন নাকি আর্জেন্টিনা? মেসির হাতে উঠবে চতুর্থ শিরোপা, নাকি স্পেন ঘরে তুলবে 16 বছর পর দ্বিতীয় ট্রফি? শ্বাসরুদ্ধকর লড়াই, নানা চড়াই উতরাই পেরিয়ে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য ইয়ামাল ও মেসির দল। মার্চের ফিনালেসিমার উত্তাপ এখন মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। হাই ভোল্টেজ ফাইনালে শিরোপার দৌড়ে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। নিজে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন, সমৃদ্ধ অভিজ্ঞতা। তার চোখে দলগত শক্তি দু দলের ভরসা। তবে আর্জেন্টিনা দলে একজন মেসি আছেন, যার জন্য খেলাটাকে নিজেদের প্রাণের স্পন্দন করে ফেলেছে আলবিসেলেস্তে, আর এটাই তাদের এগিয়ে রাখবে স্পেনের চেয়ে। বিশ্বকাপে দুদলই দুর্দান্ত পারফর্ম করেছে। স্পেন ও আর্জেন্টিনা দুই দলই সবাই দলগত চেষ্টাতেই এ পর্যন্ত এসেছে। তবে লিওনেল মেসির মতো ফুটবলার যে দলে আছে তাকে আপনাকে এগিয়ে রাখতে হবে, যেখানে পুরো দল একজন মানুষের আনন্দে হাসে, একজনের কষ্টে কাঁদে। ভালোবাসা আর একতাই এই দলের মূল শক্তি। স্পেনেও সবার মাঝে বোঝাপড়া ভালো, তবে মেসি এক্ষেত্রে সবার চেয়ে আলাদা। তাই আমি মনে করি শিরোপা এবার আর্জেন্টিনার হাতেই উঠবে। স্পেনের বিশ্বসেরা রক্ষণভাগের প্রশংসা করলেও আর্জেন্টিনাকে পিছিয়ে রাখতে চান না থমাস ডুলি। পাউ কুবার্সি, কুকুরেয়া অসাধারণ। স্পেনের মাঝমাঠে রদ্রি, পেদ্রির মতো ফুটবলার আছে, তবে আর্জেন্টিনার মাঝমাঠও বেশ শক্তিশালী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দু দলের এই ম্যাচে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সফল আয়োজনে মুগ্ধ থমাস ডুলি। ছোটখাটো বিতর্ক থাকলেও নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক। পারভিন আক্তার, সময় সংবাদ। বন্যায় বিপর্যস্ত পাহাড়ি জনপদ বান্দরবান 8 দিন পর খুলেছে পর্যটন কেন্দ্র। দ্রুত ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় ব্যবসায়ীরা। অন্যদিকে বন্যায় ক্ষতি হয়েছে 2000 হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে লোকসানে পড়েছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস কৃষি বিভাগের। চলতি মাসে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানে তলিয়ে যায় জনপদ। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন।
বৃষ্টির কারণে অনেক সড়কে ধসে পড়ে পাহাড়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় অনেক এলাকা। এতে ৮ থেকে ১৫ জুলাই বন্ধ হয়ে যায় জেলার সব পর্যটন কেন্দ্র। অনেকে বাতিল করে দেন আগাম হোটেল বুকিং। এতে লোকসানে পড়েন হোটেল মোটেল রিসোর্ট মালিকরা। কর্মহীন হয়ে পড়েন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অন্তত ৩০,০০০ মানুষ। আমাদের যে ক্ষতিটা যে লসটা হয়েছে আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা অবশ্যই এখন থেকে সেটা চেষ্টা করব। আমরা যে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি সেটা কাটিয়ে উঠবো বলে আমরা আশা করতেছি। শুধু পর্যটন শিল্প নয়, দুর্যোগের প্রভাব পড়েছে কৃষি খাতেও। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ২,০০০ হেক্টরের বেশি ফসলি জমি। নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফলজ ও সবজি বাগান। বন্যায় একদিকে ঘরবাড়ি, অন্যদিকে জমির ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক। সব দিকে পানি উঠে বন্যা হয়ে সব ক্ষেতের চাষাবাদ ক্ষতি হয়ে গেছে। শশা ক্ষেত ছিল, লাউ ক্ষেত ছিল, ধান ক্ষেত, এগুলো সব পুকুরে মাছ দিয়েছে, এগুলো সব চলে গেছে। আমার একটা দাবি সরকারের কাছে, যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমরা আবারও কৃষি কাজ করতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস কৃষি বিভাগের। আর পর্যটন খুলে দেয়ায় দ্রুত অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। রিসোর্টগুলি চলা মাত্রই কিন্তু আমার বাজার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ প্রচুর খাদ্য সামগ্রী এখান থেকে যায়। পরিবহন সেক্টর মানে চাঁদের গাড়িগুলি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য এবং মানে ইকোনমিক ফ্লোটা আবার বেড়ে যাবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মতে জেলার পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল মোটেল রিসোর্টের পাশাপাশি ৪ শতাধিক চাঁদের গাড়ি। আর বন্যায় জেলার ২,১০৪ হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। সামান্য বৃষ্টিতে ডুবে যায় প্রধান সড়ক, অলিগলি আর আবাসিক এলাকা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে থাকে শহর। প্রতি বছর বর্ষা এলেই দুর্ভোগের নগরী হয়ে ওঠে কুমিল্লা। জলাবদ্ধতায় ব্যাহত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, 2টি খালের ওপর 2 শতাধিক কালভার্ট আর পানি নিষ্কাশনের অর্ধশতাধিক পথ সংকুচিত থাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। একটু বৃষ্টি আর তাতে থমকে যায় শহর, ডুবে যায় রাস্তাঘাট, কখনো আটকে দেয় শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথ, আবার হাসপাতালের ওয়ার্ডে পানি ঢুকে ব্যাহত করে চিকিৎসা সেবা। প্রতি বছর বর্ষায় এই দৃশ্যের সম্মুখীন হতে হয় কুমিল্লা নগরবাসীদের। জলবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। নগরায়ণের যে ড্রেনেজ ব্যবস্থা আর একটু স্মার্ট করা উচিত। স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা আওতায় নিয়ে আসতে হবে সবগুলো ড্রেনেজ। দখলদারিত্ব থেকে আমাদের এই খালকে পুনরুদ্ধার করতে হবে, পুনঃখনন করতে হবে। নগরীর প্রায় 90% বৃষ্টির পানি বের হওয়ার কথা প্রধান 2টি খাল দিয়ে। 10 কিলোমিটার দীর্ঘ কান্দি খাল আর প্রায় 16 কিলোমিটার দীর্ঘ রেসকোর্স কাটাগালি খাল। শহরের 2 প্রান্ত থেকে খাল দুটি গিয়ে মিলেছে ঘুঙ্গাইজুরি খালে। সেখান থেকে পানি প্রবাহিত হয়ে যাওয়ার কথা ডাকাতিয়া নদীতে। কিন্তু প্রকৃতি তৈরি সেই পথ আর আগের মতো নেই। প্রায় 2 শতাধিক কালভার্ট, অর্ধশতাধিক সংকুচিত অংশ, কোথাও প্রায় 30 ফুট প্রশস্ত খাল নেমে এসেছে 5 ফুটে। এতে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন, শহরে তৈরি হচ্ছে জলবদ্ধতা। ডাকাতিয়া নদী পর্যন্ত যদি খনন না করা হয়, আমরা যতই নিষ্কাশন করি, কুমিল্লার মানুষ কিন্তু জলবদ্ধতা থেকে মুক্ত পাবে না। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রতিবন্ধকতা অপসারণের কথা জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। যখন জলাবদ্ধতা হয়েছে আমরা কিন্তু প্রায় 3টি কালভার্ট আমরা ভেঙে দিয়েছি এবং 3টি কালভার্ট ভাঙার পরে পানির প্রবাহ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। রেইন ওয়াটার যেটা বলি সেটা যে পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণটা যাইতে পারতেছে না। হয়তো কিছু কিছু জায়গায় পলিথিন আছে, ময়লা আবর্জনা আছে। তো এসবের কারণে আপনার আসলে মানে এখানে জলবদ্ধতা হচ্ছে। বৃষ্টি থামার পর পানি নামার কথা, কিন্তু সেই পথে যদি সংকুচিত হয়ে যায় তাহলে জলবদ্ধতা শুধু একটি মৌসুমী দুর্ভোগ থাকে না, এটি হয়ে ওঠে এটি শহরের ড্রেনেজ অব্যবস্থাপনার বড় প্রশ্ন। একসময় যে খাল কুমিল্লাকে বাঁচিয়ে রাখত, আজ সে খালে বাঁচার অপেক্ষায়। খাল বাঁচলে হয়তো বাঁচবে এই শহরও। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চল হলেও আগাম সতর্কবার্তার কোনো ব্যবস্থা নেই কক্সবাজারে। ঘূর্ণিঝড়, বজ্রপাত কিংবা দমকা হাওয়ার গতি প্রকৃতি শনাক্ত করে ঢাকায় সতর্কবার্তা পাঠাতে যে রাডার, রক্ষণাবেক্ষণের অভাবে 3 বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে সেটি। এতে জীবন ঝুঁকিতে পর্যটক কিংবা গভীর সমুদ্রে বাদ শিকার করা জেলেরা। 2024 সালে জাপানি বিশেষজ্ঞ দল নতুন যন্ত্রপাতি বসানোর সুপারিশ করলেও এখনও শুরু হয়নি দৃশ্যমান কোনো কাজ।
মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার দেশের অন্যতম দুর্যোগ প্রবণ উপকূল। প্রতিদিন গভীর সমুদ্রে মাছ ধরতে যান শত শত জেলে, সমুদ্র স্নানে নামেন হাজারো পর্যটক, আর আকাশে উড়ে বিমান। অথচ এই পুরো উপকূলে আবহাওয়া পর্যবেক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভরসা কক্সবাজার ডপলার রাডার 3 বছর ধরে অচল। ঘূর্ণিঝড়, বজ্রঝড়, ভারী বৃষ্টি কিংবা দমকা হাওয়ার গতি প্রকৃতি মুহূর্তেই শনাক্ত করে ঢাকায় সতর্কবার্তা পাঠাতো এই রাডার। কিন্তু যন্ত্রাংশের মেয়াদ শেষ হওয়ার পর থেকে বন্ধ এই প্রযুক্তিগত চোখ। শুধু জেলেদের নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও বিমান চলাচলের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে উপকূল জুড়ে দুর্যোগের আগাম নজরদারিতে তৈরি হয়েছে বড় শূন্যতা। বাড়িতে চিন্তা করে, সবাইকে চিন্তা করে, নেটওয়ার্ক না পাওয়াতে মানে এই সমস্যা। সংবাদগুলো জানলে আমাদের বিপদ আপদের থেকে আমরা রক্ষা পাইতাম। যে সময় বড় ধরনের কোনো ধরনের সিঙ্গেল যদি আমরা যদি সেই সংবাদটি যদি আমাদেরকে তারা প্রচার করতে না পারে, তাহলে আমরা আমাদের জেলেদেরকে আমরা হারাবো। সমুদ্রের আবহাওয়া প্রায় পরিবর্তন হয়। এই সময় যদি আমরা সঠিক সময়ে সঠিক তথ্যটি পাই, তাহলে যেটা হবে আমরা সঠিক সময় প্রস্তুতিটা যথাসময় নিতে পারবো। 2023 সালে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়, তবে বিগত সরকারের আমলে কোনো সাড়া মেলেনি। এরপর সরকার নিজস্ব অর্থায়নে রাডার আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়। 2024 সালে জাপানের বিশেষজ্ঞ দল ভবনটি ব্যবহারযোগ্য বললেও নতুন যন্ত্রপাতি বসানোর সুপারিশ করে, তবে এখনও শুরু হয়নি কাজ। আমরা অবজারভেশন করে আমরা এটা ঢাকায় দেই। ঢাকায় আমাদের এক্সপার্ট স্যাররা যারা আছেন তারা এটা বিচার বিশ্লেষণ করে আবহাওয়া তৈরি করতো আগে। এখন যেহেতু এটা নাই, তো তারা এখন কোন প্রক্রিয়ায় করে এটা আসলে ওনারা এই বিষয়ে ভালো উত্তর দিতে পারবে। আমরা এখন অবজারভেশন নিতে পারছি না, আমরা এইটা বলতে পারি। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টা জানে। আমরা আগেও এখান থেকে তাদেরকে লেখা হয়েছে, সরকারের উত্তরে তারা প্রয়োজনীয় কেনাকাটা বা সার্ভিস স্থাপন করা হবে। কক্সবাজার শহরের সার্কিট হাউস সংলগ্ন পাহাড়ের চূড়ায় সমতল থেকে 160 ফুট উঁচুতে অবস্থিত রাডার স্টেশনটি। 1969 সালে প্রতিষ্ঠিত স্টেশনটি 2007 সালে জাপানের সহায়তায় আধুনিক ডপলার রাডারে উন্নীত করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে, বেশিরভাগ সিসি ক্যামেরায় অচল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ব্যাহত নজরদারি। দুর্ঘটনা অপরাধের সঙ্গে সঙ্গে নেওয়া যাচ্ছে না ব্যবস্থা, শিগগিরই সচলের আশ্বাস। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 170 কিলোমিটার রেলপথে 6 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করলেও বন্ধ রয়েছে সব ধরনের লোকাল ট্রেন। আন্তনগর ট্রেন হয়ে উঠেছে লোকাল যাত্রীদের চলাচলের একমাত্র ভরসা। লোকসানের অজুহাত দিয়ে দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় এই পথে 6টি রেলওয়ে স্টেশন বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, বন্ধ হওয়া লোকাল ট্রেন ও স্টেশনগুলো আবার চালু করা হলে চাঙা হবে গ্রামীণ অর্থনীতি। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। একসময় যাত্রীদের পদচারণায় মুখর ছিল স্টেশন, কিন্তু এখন নীরবতা। জরাজীর্ণ ভবনে খুলে নেওয়া হয়েছে দরজা জানালা। লোকসানের অজুহাতে ঢাকা থেকে আখাউড়ার পথে একটি ও আখাউড়া থেকে সিলেট রোডে 5টি রেলওয়ে স্টেশন এখন পুরোপুরি বন্ধ। ঢাকা সিলেট রেলপথে আখাউড়া হয়ে আজমপুর থেকে জয়ন্তিকা, কালনী, উপবন ও পারাবত সহ মোট 4 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। একইভাবে চট্টগ্রাম থেকে সিলেটের পথে উদয়ন ও পাহাড়িকার ট্রেন চলে। তবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 170 কিলোমিটার দীর্ঘ এই রেলপথে চলাচল করছে না কোনো লোকাল ট্রেন। এই অবস্থায় লোকাল যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনই ভরসা। আখাউড়া থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত 60 কিলোমিটার অংশে বাল্লা, কুশিয়ারা ও সুরমা মেলসহ বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করত। তবে লোকসানের অজুহাতে ট্রেনগুলো চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। একই কারণে বন্ধ হয়ে যায় মেরাসানি, সিঙ্গারবিল, কাশিমনগর, ইটাখোলা, লস্করপুর ও বাদশালা রেল স্টেশনের কার্যক্রম। এতে বিনা টিকিটে আন্তনগর ট্রেনে যাত্রী ভ্রমণের সংখ্যা যেমন বেড়েছে, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এই ট্রেনগুলি বন্ধ হয়ে পড়েছে, মানুষ খুব কষ্ট করে চলতে পারে না। লোকাল যাত্রীগুলা কিন্তু ওই আন্তনগর ট্রেনে গ্যাদারিং করে। রেল স্টেশন পরিত্যক্ত পড়ে আছে, এটা নতুন করে সুন্দর করে আবার করুক। আবার পুনরায় লোকাল ট্রেনগুলো
চালু করে দেয়। এদিকে ঢাকা হতে আজমপুর পর্যন্ত চলাচলরত ট্রেনগুলো নির্ধারিত গতি নিয়ে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আখাউড়া আজমপুর স্টেশন পর্যন্ত আসে। তবে আজমপুর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পর্যন্ত মাত্র 60 কিলোমিটার অংশে অন্তত 5টি স্টেশনে যাত্রা বিরতি দিতে হচ্ছে। এতে আন্তনগর ট্রেনগুলোর গতি কমছে। ট্রেনগুলো দাঁড়ায় তখন এটা লোকালে পরিণত হয়। লোকাল ট্রেন না থাকাতে ইন্টারসিটি ট্রেনে মানুষ চলাচলা করে যায়, টিকেটের কোনো ব্যবস্থা নাই। মাঝখানে থামি, দেন ইটস আ ওয়েস্ট অফ আওয়ার টাইম। যাত্রীদের ভোগান্তি থেকে আমার মনে হয় দূর করার জন্য কোনো ব্যবস্থা করা উচিত। লোকাল যাত্রীরা উঠছে, লোকাল যাত্রীরা কিন্তু আবার বিনে পোষে উঠছে, এখানে সরকার রাজস্ব হারাচ্ছে। ঘন ঘন যাত্রা বিরতির কথা স্বীকার করে বন্ধ হওয়া লোকাল ট্রেন ও স্টেশনগুলো চালু হলে যাত্রী দুর্ভোগ কমবে বলছে রেলওয়ে পূর্বাঞ্চলের আখাউড়া সেকশনের কর্মকর্তা। স্টেশনগুলো পুনর্বাসন সাপেক্ষে লোকাল ট্রেন চালু করে ওখানে অপারেশনাল লোক দিলে তাহলে রেল আর্থিকভাবে উন্নতি লাভ করবে। আখাউড়া সিলেট রেলপথকে মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর ও আধুনিকায়নের জন্য সরকার প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে আধুনিক যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনে আসবে গতি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মাণ কাজ শেষ না হতেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল ঢেকে তড়িঘড়ি কাজ শেষ করতে মরিয়া ঠিকাদারি প্রতিষ্ঠান। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। সেতুর ফিলার ঢালাইয়ের পরপরই এর একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। নজরে এলে তা মুঠোফোনে ধারণ করেন এলাকাবাসী। বিষয়টি সময় সংবাদ সহ উঠে আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মতলব পৌরসভার বরদিয়া কাজির বাজার সড়কের মিয়াজি বাড়ির পাশেই এই পয়েন্টে থাকা পুরনো সেতুটি 4 বছর আগে ভেঙে পড়ে। এতে আশপাশের 8 থেকে 10টি গ্রামের মানুষের যাতায়াতের জন্য কয়েক মাস আগে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। তবে নির্মাণাধীন সেতুতে ফাটল ধরায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। সিসি ডালাই দেয় নাই, বেজ ডালাই দিছে 18 ইঞ্চি জায়গায় 10 ইঞ্চি। তারপরে আমরা রিকোয়েস্ট করার পরে 2 ইঞ্চি বাড়িয়ে দিছে 12 ইঞ্চি। তারপরে মাটি ফালানোর সময় ধুনো ভাতা ভাঙ্গিয়া পড়ে গেছে গা, পরে এগুলো দিয়ে রিপেয়ারিং করতেছে। পরে আমরা বাধা সৃষ্টি করছি, পরে কইতাছে সরকারি কাজ নাকি এরকমই হয়। ব্রিজ শুরুও হয় নাই, এখনই যদি 2 সাইডে জোড়া খোয়া যায় আগে এইভাবে মতো ব্রিজ কত ঠেলাই এইভাবেই ভেঙে গেছে। না করতেই ভেঙে গেলে তারপর এটা দিয়ে বাচ্চা আসা যাওয়া করবো কিভাবে? তবে সেতুটি নির্মাণ কাজের গুণগত মান রক্ষা করতে উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমস্যা যেটা হয়েছে ওটার সমাধান হয়েছে, ওটা কাজ করতেছি, কারো যেটুক করা প্রয়োজন যতটুকু লাগে আমরা করব। মূল স্ট্রাকচারে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয় নাই, সাইডে আমাদের উইংস সহ কিছু অংশে ড্যামেজ হয়েছিল, সেটি অলরেডি রিপেয়ার করা হচ্ছে এবং এই মনিটরিংয়ে আছে এবং আমাদের যে ঠিকাদার আছে তাকেও বলা হয়েছে সেই অনুযায়ী রেকটিফিকেশন করে বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য। মতলব পৌরসভার অর্থায়নে 100 ফুট লম্বা এবং 16 ফুট প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে 2 কোটি 20 লাখ টাকা। গত 30 জুন এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেশিরভাগ সিসি ক্যামেরাই অচল। এতে পরিবহন সুশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। শিগগিরই সিসি ক্যামেরাগুলো সচল করার আশ্বাস হাইওয়ে পুলিশের। বাহার রায়নের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। মহাসড়কের বিভিন্ন খুঁটিতে লাগানো সিসি ক্যামেরা, তবে অনেকগুলো ক্যামেরা ভেঙে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত প্রায় 109 কিলোমিটার এলাকায় স্থাপন করা হয় সিসি ক্যামেরা। বর্তমানে এর বেশিরভাগই অকার্যকর। সড়কে দুর্ঘটনা বা অপরাধ ঘটলেও তা পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্যামেরাগুলো কার্যকর থাকলে সড়কে শৃঙ্খলা ফিরত। অনেক আগের থেকে এটা লাগানো আছে, এটা কি চালু না বন্ধ সেটা তো আমরা বলতে পারি না। সিসি ক্যামেরাগুলো এগুলো যদি চালু থাকতো তাহলে আমাদের অনেক ভালো হতো আর কি, যে অ্যাক্সিডেন্টগুলো কেউ অ্যাক্সিডেন্ট করলো এটা ধরা যেত আর কি। তবে শীঘ্রই সিসি ক্যামেরাগুলো সচল করার আশ্বাস হাইওয়ে পুলিশের। ক্যামেরাগুলোকে যদি আমরা আরো অ্যাক্টিভ, প্রত্যেক জায়গায় যদি অ্যাক্টিভ এবং মনিটরিং আওতায় নিয়ে আসতে পারি, এটাকে আমরা অটোমেশনে যদি নিয়ে যেতে পারি, আমি মনে করি সবাই উপকৃত হবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 শতাধিক সিসি ক্যামেরা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। টানা সপ্তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে মার্কিন হামলায় শুক্রবার পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। পেন্টাগন বলছে, ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দেয়াই এবারের হামলার একমাত্র লক্ষ্য। আর ২-৩ দিন হামলা চললে পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে তেহরান ওয়াশিংটন সংঘাতে বাড়ছে যুদ্ধের উত্তাপ। ইরানের টানা ৭ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করা। এর আগে দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ কয়েকটি সেতু ধ্বংস হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বন্দর আব্বাসে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবে ব্যবহৃত এসব সেতু ধ্বংস হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেখা যায় ইউএসএস বক্সার এমপিএস অ্যাসাল্ট জাহাজ থেকে F-35B লাইটনিং 2 যুদ্ধবিমান উড্ডয়ন করছে। তবে অভিযানের সময় ও যুদ্ধ জাহাজটি কোথায় অবস্থান করছিল সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় আশঙ্কার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী মুজতবার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজাই। বলেন, যুক্তরাষ্ট্র আরও 2 থেকে 3 দিন হামলা চালিয়ে গেলে পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করবে ইরান। তখন শুধু পাল্টা হামলাতেই সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তেহরান। আক্রমণ থেকে কোনো রাজনৈতিক সীমান্ত নিরাপদ থাকবে না। ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে জানানো হচ্ছে, বেসামরিক অবকাঠামোর উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের ভাষ্য, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই, সংলাপ ও কূটনীতি একমাত্র পথ। ফ্রান্সের প্রেসিডেন্টও যুদ্ধবিরতি পুনর্বহাল ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুদ্ধবিরতি বজায় থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হবে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থামছে না রক্তপাত। শুক্রবার প্রিয়জনকে দাফন করে বাড়ি ফেরার পথে শোকার্ত মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এরকম 2টি হামলায় অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় 60%-রও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করছে ইসরায়েলি বাহিনী। হামাস বলছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত প্রকাশ্য লঙ্ঘন করছে, যা নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ভঙ্গুর বাস্তবতায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের প্রাণহানি। শুক্রবার মধ্য গাজার নুসাইরাতে জানাজা দাফন শেষে কবরস্থান থেকে ফেরার পথে শোকার্ত মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েল। হতাহত হন অনেকে। এর আগে একই এলাকায় দাফন শেষে ফেরার সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। দক্ষিণ গাজার খান ইউনিসে, উত্তর গাজা ও গাজা সিটিতে আলাদা হামলায় নারী সহ আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়। এই ঘটনাকে যুদ্ধবিরতির প্রকাশ্য ও পরিকল্পিত লঙ্ঘন অভিহিত করে হামাস বলছে, নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে। গাজায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করার দাবি করেছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে উপত্যকার 60% বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, গাজার সীমান্ত জুড়ে তথাকথিত নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হয়েছে, যেখানে 2টি ডিভিশন মোতায়েন আছে। হামলার কারণে ক্রমাগত বাস্তুচ্যুত ও নিরাপত্তাহীনতার মধ্যে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফেন দুজারিক জানিয়েছেন, নানা বাধা সত্ত্বেও খাদ্য, কৃষি ও শিক্ষা সহায়তা অব্যাহত আছে। চলতি মাসের প্রথম 12 দিনে 2.5 লাখের বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন শিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় 2,20,000 শিশুর জন্য 5,000-এর বেশি শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে প্রয়োজনীয় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া আরও কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করে বিশ্ব খাদ্য কর্মসূচি। শিউলি রোজা, সময় সংবাদ। আলোচিত বোরকা বিলের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন ক্ষমতাসীন বিরোধী সহ সব দলের এমপিরা। এখন প্রেসিডেন্ট অনুমোদন দিলেই কার্যকর হবে আইনটি। জনপরিসরে মুখ ঢাকলে মুখোমুখি হতে হবে জেল জরিমানার। এমন আইনে হতাশ মুসলিম অভিবাসীরা।
লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। শুক্রবার পর্তুগালের সংসদ অধিবেশনে নজর ছিল দেশটিতে বসবাসরত মুসলিমদের। বহুল আলোচিত বোরকা বিল উত্থাপন করেন প্রধান বিরোধী দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরা। এরপর ক্ষমতাসীন পিএসডি, সেগা, ইনিশিয়েটিভা লিবারেল, সিডিএস এর এমপিরা বিলটির পক্ষে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদন পায় বিলটি। এর ফলে জনপরিসরে মুখ ঢাকলে মুখোমুখি হতে হবে জেল জরিমানার। নতুন বিলটিতে অবহেলাজনিত অপরাধে 150 থেকে 750 ইউরো এবং ইচ্ছাকৃত অপরাধে 400 থেকে 3000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এতে চরম হতাশ মুসলিম কমিউনিটি। আসলে আমাদের কাছে এটা প্রত্যাশিত ছিল না। আমরা এটা চাইনি যে পর্তুগালে এমন হবে। আমাদের মুসলিম কমিউনিটির জন্য যেটা খুবই বিব্রতকর অবস্থা হবে। আমার আম্মা, আমার ওয়াইফ সহ আমরা এখানে থাকি। আমরা মুসলিম কমিউনিটি সবসময় চেষ্টা করি পর্দা করে চলার জন্য। তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার মনে হয় পর্তুগাল থাকাটা। 2025 সালের অক্টোবরে নীতিগত অনুমোদন পাওয়ার পর দেশটিতে বসবাসরত মুসলিম নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিলটির বিপক্ষে রাজপথে নেমেছিলেন পর্তুগালের উদারপন্থীরা। এরপর নানা চাপে চলতি বছরের জুনে বিকল্প খসড়া উপস্থাপন করে ক্ষমতাসীন পিএসডি, যেখানে ধর্মীয় দিকের পরিবর্তে নিরাপত্তাজনিত কারণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে বিলটি। স্বাধীনভাবে সবার ধর্মচর্চায় পর্তুগালকে এতদিন উদাহরণ মনে করা হলেও সাম্প্রতিক সময়ে কঠিন হচ্ছে দেশটিতে বসবাসরত মুসলিমদের জীবনযাপন। জননিরাপত্তা বা সংস্কৃতির অজুহাতে বোরকা নিষিদ্ধের মতো আইন করে পর্তুগালে মূলত মুসলিমদেরকেই টার্গেট করা হচ্ছে বলে মনে করছে দেশটিতে বসবাসরত মুসলিমরা। তাই আইনটি কার্যকর হওয়ার আগেই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে মুখ খোলা রেখে চলাচলের পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন সকালের সময়। গোল্ডেন বুট, গোল্ডেন বল, এমনকি এবারের মৌসুমের ব্যালন ডিওরও জিততে পারেন লিওনেল মেসি। রোববার আলবিসেলেস্তারা যদি স্পেনকে হারায় আর 11-10 সে জয়ে নেতৃত্ব দেন, তাহলে ব্যালনের হিসেবেও এগিয়ে যাবেন সর্বশেষ মৌসুমে ইউরোপিয়ান কোনো ক্লাবে না খেলা এই ফুটবলার। বিশ্বের 18 নম্বর লিগ MLS-এ খেলেও কি ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডিওর জেতা সম্ভব? লিওনেল মেসি হয়তো এমন অসম্ভবকেই সম্ভব করার অপেক্ষায়। বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি তারকাকে নিয়ে এমন আলোচনা হয়তো হাস্যরসের জন্ম দিত। তবে 19 জুলাই যখন দরজায় করা নাড়ছে, তখন সে আলোচনা এখন টক অব দ্য টাউন। গোল্ডেন বল কিংবা বুটের সাথে ব্যালনের হিসেবেও নিজের নাম জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ব্যালন জয়ের দৌড়ে থাকা বাকিদের সঙ্গে তুলনা করলে বিষয়টা স্পষ্ট হবে আরও। এই যেমন হ্যারি কেইন ইউরোপিয়ান গোল্ডেন বুটের পাশাপাশি পূরণ করেছেন ডোমেস্টিক ট্রেবল, তবে অর্জন নেই চ্যাম্পিয়ন্স লিগে। বিশ্বকাপেও তার যাত্রা থামিয়েছেন লিওনেল মেসি নিজে। টানা যেতে পারে কিলিয়ান এমবাপ্পেকেও। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ স্কোরারের নেই কোনো দলগত অর্জন। মেসিকে টপকে সুযোগ আছে বিশ্বকাপ গোল্ডেন বুটের, তবে ব্যালনের বিবেচনায় পিছিয়ে যাবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে। ব্যালনের দৌড়ে মেসির কাছাকাছি থাকার যোগ্য দাবিদার হয়তো লামিনে ইয়ামাল, তবে LM10কে টপকাতে হলে ফাইনালে দলের শিরোপা জয়ে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই অবস্থা তার সতীর্থ রদ্রির। ইম্প্যাক্ট বিবেচনায় দুর্দান্ত, তবে ক্লাবের হয়ে মলিন একটা মৌসুম কাটিয়েছেন ইনজুরি থেকে ফেরা স্প্যানিশ মিডফিল্ডার। এবার ফেরা যাক দ্য গ্রেট লিওনেল মেসি আলোচনায়। মায়ামির হয়ে 28 ম্যাচে 48 গোল ইনভলভমেন্ট ব্যালনের আলোচনায় ধোপে টিকবে না ঠিকই, তবে বিশ্বকাপে দলের অর্জনে তার ভূমিকা বাকিদের থেকে করেছে পুরোপুরি আলাদা। ফাইনালে ওঠা আর্জেন্টিনা টুর্নামেন্টে গোল করেছে মোট 19টি, যেখানে মেসির একার অবদানই 12টাতে। চলতি আসরের একমাত্র ফুটবলার হিসেবে অবদান রেখেছেন দলের 50% বেশি শটে। 59 শট ইনভলভমেন্ট, 34টা নিজে নিয়েছেন। চান্স ক্রিয়েট করেছেন আরও 25টা। আর এই তালিকায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের নাম ম্যাকঅ্যালিস্টার। শটস ইনভলভমেন্ট মাত্র 18, মেসির সঙ্গে ব্যবধানটা 41। ব্যক্তিগত নৈপুণ্যে 2022 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায় LM10। এই সংখ্যা প্রমাণ ক্যারিয়ার সেরা বিশ্বকাপ আসর পার করছেন এই ফুটবলার।
লন্ডনে আগামী ২৬শে অক্টোবর ঘোষণা করা হবে ৭০তম ব্যালন জয়ীর নাম। এর আগে ১৯ তারিখেই জানা যাবে কার হাতে উঠছে বিশ্বকাপের গোল্ডেন বুট আর বল। সব পক্ষে আসলে ক্যারিয়ারের নবম ব্যালন জেতার দৌড়ে লিওনেল মেসি। অবশ্য সর্বজয়ী এই ফুটবলারের জন্য এসব কেবলই সংখ্যার হিসেব মাত্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। স্পেনের রোকাফোন্ডা শহর থেকে উঠে এসে বিশ্বজয়ের পথে লামিন ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে লড়বেন ১৯ বছরের ওয়ান্ডার বয়। তার এই যাত্রায় গর্বিত পরিবারের সঙ্গে প্রতিবেশীরাও। উচ্ছ্বসিত দাদি বলছেন, নাতি লামিনের জন্যই তাকে এখন বিশ্ব চেনেন। বার্সেলোনার উত্তরের শহর রোকাফোন্ডা। এই ছোট্ট নগরীতে বেশিরভাগই শ্রমজীবী মানুষের বসবাস। ফিফা বিশ্বকাপ উন্মাদনার মাঝে রোকাফোন্ডায় এখন আলোচনার কেন্দ্রে এক ১৯ বছর বয়সের বিস্ময় বালক। সেই ওয়ান্ডার বয়টি হলেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল, যার বেড়ে ওঠা এই রোকাফোন্ডার আলো বাতাসে। এই শহরের দেওয়ালে ছেয়ে আছে নিজেদের সুপারস্টার ইয়ামালের মুরাল। শহরের প্রতিটি মাঠে লেগে আছে এই ফরওয়ার্ডের স্পর্শ, যেখানে শিশু কিশোররা ফুটবল উৎসবে মাতেন আর অনুপ্রেরণা খুঁজে পান ইয়ামালকে দেখে। ম্যাচটি দারুণ হতে যাচ্ছে, এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তারা আমাকে বলেছিল লামিন যখন ছোট ছিল তখন মেসি তাকে কোলে নিয়েছিল এবং গোসল করিয়েছিল। ফাইনালে এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। সত্যি বিষয়টি দুর্দান্ত। আমার কাছে তিনিই সেরা, কারণ তিনি এই এলাকার মানুষ। লামিন ইয়ামালের হাত ধরে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে উঠেছে স্পেন। দ্বিতীয় শিরোপার লড়াইয়ে লিওনেল মেসির মুখোমুখি হবেন স্প্যানিশরা। তাতেই গর্বিত ইয়ামালের পরিবারও। স্পেন উইঙ্গারের দাদি ফাতিমা নাসির উই আনন্দিত নাতির এই অর্জনে। তার সঙ্গে ইয়ামালের চাচাতো ভাই বোনরাও গর্বিত। বিস্ময় বালকের সঙ্গে ছোটবেলার স্মৃতিগুলো এখনো জলজলে তাদের কাছে। আমার নাতিকে ধন্যবাদ, ওর কারণে সবাই আমাকে চেনে। আমি খুব খুশি। ধন্যবাদ লামিন। আমার কাছে লামিন শুধু তার নামটার জন্যই নয়, বরং সর্বোপরি আমার ভাইয়ের মতো, কারণ আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি তাকে ভালোবাসি এবং সব সময় সমর্থন করি। রোকাফোন্ডার শহরের মানুষরা যেভাবে ইয়ামালকে ভালোবাসেন, সেভাবেই এই সুপারস্টারও মনে প্রাণে ধারণ করেন নিজের শেকড়কে। খেলার মাঠে তা দেখতে পাবেন। ইয়ামালের একটি ট্রেডমার্ক উদযাপন রয়েছে। তিনি যখন গোল করেন তখন দুই হাত আড়াআড়ি করে একটি নির্দিষ্ট ভঙ্গিতে আঙুল ঘুরিয়ে ৩০৪ সংখ্যা বানান। এই সংখ্যাটির পেছনে রয়েছে এক গল্প। তিনি যেই শহরে বেড়ে উঠেছেন সেখানকার পোস্টকোডের শেষ ৩টি সংখ্যা ৩০৪। শুধু তাই নয়, বাবা মার জন্মভূমি মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনিকে সম্মান জানাতে ইয়ামালের বুটে খোদাই করা থাকে দেশ দুটির পতাকা। জিহাদুল হাসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তদন্তেই আটকা জুলাই হত্যা নির্যাতনের প্রায় ২,০০০ মামলা। ২ বছরেও অভিযোগপত্র দিতে ব্যর্থ পুলিশ। ঢালা অভিযোগ ও আসামি করার কারণেই জটিলতা, বলছে আইন বিশেষজ্ঞ। চট্টগ্রাম বন্দরে ১০,০০০-এরও বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় পণ্য নষ্টের অভিযোগ। সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর তাগিদ। নতুন তো কোনো গাছই লাগাতে দেখি না। সরকারের প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা সেটার বাস্তবায়নটা সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দিন দিন আরো গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। ঢাকার বুকে ভালো নেই গাছপালা। অপরিকল্পিত নগরায়ন ও কংক্রিটের চাপে শ্বাস নিতে পারছে না লাখ লাখ বৃক্ষ। অকাল দূষণে ব্যাহত জৈবচক্র, সঠিক পরিচর্যার তাগিদ। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে কোন সময়ে